রৌদ্রকে পড়াতে আসতে না করে দিস। অরুণীর মনে ভীষণ বিষণ্ণতা, মুখটা স্বাভাবিক রাখার চেষ্টা করলো, সহজ গলায় বলল, উনি কি এত ব্যাকুল যে পড়াতে আসবে আমায়? না করতে হবে না, দেখো এমনি না করতে হবে না, দেখো এমনিতেই আসবে না উনি। অরুণী খাবার টেবিল থেকে উঠে রুমে গিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সেলিনা আহমেদ আর শাহিদ আহমেদ বারবার রুদ্রের ফ্যামিলিকে থার্ড ক্লাস বলছে, অথচ রুদ্র অরুণীর চোখে পৃথিবীর সেরা পুরুষ। কি অমায়িক, কি চমৎকার মানুষ রুদ্র। কিরণের সাথে বেশ অনেক দিন পর দেখা রুদ্রের। কিরণ হুট করেই চলে গিয়েছিল যশোর। কিরণের বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। ব্যস্ততার কারণে রুদ্রের সাথেও তেমন কথা হয়নি। রুদ্র জিজ্ঞেস করে, আঙ্কেলের কি অবস্থা? এখন সুস্থ। অরুণী আর তোর কি খবর? রাজশাহী গিয়েছিলে এর ভিতর? এই তো খবর ভালোই, কতদিন ভালো থাকে কে জানে। রুদ্র একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বলল, না, বাসায় যাইনি, ইচ্ছে হয় না। আন্টির ওপর রাগ করে কি হবে? দোষ গুণ কম বেশি সবারই ছিল, তাই না? ভুলে যাও সব, বাসায় যা। আন্টি আমার কাছে ফোন দিয়েছিল, তোকে বুঝিয়ে সুঝিয়ে বাসায় পাঠাতে বললো। রুদ্র কোনো উত্তর দিল না। কিরণ আবার বলল, অরুণী তোকে এসব বিষয়ে কিছু জিজ্ঞেস করেনি? কিংবা তুই ওর সাথে এগুলো নিয়ে কিছু বলিস না? অরুণী আমায় অস্বস্তি ফেলতে চাইনি, তাই বোধহয় এসব নিয়ে কিছু জিজ্ঞেস করেনি। না, আমিও কিছু বলিনি, আমার বলার কি আছে। সেদিন শাহেদ স্যারের সাথে দেখা হয়েছে, আমায় দেখেও না দেখার ভান করলো। আর সেখানে যদি জানে অরুণীর সাথে আমার সম্পর্ক, তাহলে কি হবে বলো? শুধু অরুণীর ফ্যামিলির কথা বলছিস কেন? হ্যাঁ, তোর ফ্যামিলি কি মেনে নেবে? রুদ্র উপেক্ষাপূর্ণ গলায় বলল, বাদ দে এসব, ভালো লাগে না। কিরণ আর কথা বাড়ায় না। রুদ্র বাসায় যায়। দিন এভাবেই কাটতে লাগলো। অরুণী খুব সতর্কতার সাথে রুদ্রের সাথে দেখা করে মাঝে মাঝে। যখন বাসায় কেউ থাকে না তখন ফোনে কথা বলে। সতর্ক আগেও ছিল, কিন্তু এখন একটু বেশি সতর্ক থাকে। যদি বাসায় জেনে যায়, এই শঙ্কাটা যে অরুণীর বুকের পাহাড় সম যন্ত্রণার সৃষ্টি করে, সেই যন্ত্রণা বেশ কিছুক্ষণ স্থায়িত্ব লাভ করে। অরুণীর এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যায়। পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স হলো না। লেখাপড়ার প্রতি কখনোই তেমন মনোযোগ ছিল না অরুণীর। শেষমেশ প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয় অরুণী। রুদ্রের অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষার বাকি মাস দুয়েক। এতদিনে রুদ্র একবারও বাসায় যায়নি। শাহনাজ বেগমের উপর তীব্র অভিমান রুদ্রের। নিজের মায়ের আচরণ সম্পর্কে অবগত রুদ্র, কিন্তু কোনো সন্তানই মায়ের দোষ প্রকাশ করে না। রুদ্রও তার ব্যতিক্রম নয়। টেফরিতে রাগ করে পড়ে রয়েছে ঢাকা। শাহনাজ বেগম আর রুদ্রের বাবা মুকুল আকুন অবশেষে ছেলের সাক্ষাৎ পেতে হুট করে একদিন ঢাকায় চলে আসে। কিরণের সাহায্যে সরাসরি রুদ্রের মেসে গিয়ে হাজির মুকুল আকুন আর শাহনাজ বেগম। এভাবে আচমকা মুকুল আকুন আর শাহনাজ বেগমকে দেখে বেশ চমকালো রুদ্র। ছেলেকে এতদিন বাদে দেখে শাহনাজ বেগমের চোখ ভিজে উঠতে লাগলো। রুদ্র কোনো কথা বলছে না। কিছুক্ষণ এভাবে নিঃশব্দেই কেটে গেল। এক পর্যায়ে নিরাপত্তা বিলীন করে মুকুল আকন বেশ শান্ত গলায় বলল, সমস্যা কি তোমার রুদ্র? ফোনে যোগাযোগ করো না, বাসায় যাচ্ছ না, কি সমস্যা এখন বলো আমায়। স্বভাবগতভাবেই মুকুল আকন ভয়ঙ্কর মেজাজের মানুষ। একটুতেই রেগে যাওয়ার মতো খারাপ স্বভাবটা তার একটু বেশি। কথা বলার ভঙ্গিতে বোঝা গেল ভিতরে ভিতরে ক্ষুব্ধ হয়ে থাকলেও গলা শীতল রাখার চেষ্টা করছে। রুদ্র উত্তর দিল, এমনি যাচ্ছি না, ভালো লাগছে না তাই যাচ্ছি না। মুকুল আকন রাগান্বিত চোখে তাকালো। চোখে মুখে স্পষ্ট রাগে চিহ্ন ফুটে উঠেছে। গর্জে উঠে লম্বা স্বরে বলল, রুদ্র। রুদ্র কোনো জবাব দিল না। শাহনাজ বেগম বলল, ওদের ডিভোর্সের কারণ হলো ওদের সাথে বনাবনি হচ্ছিল না, সেখানে আমার কি দোষ? ভাইয়া আমায় সব বলেছে মা, এসব নিয়ে কথা বলতে আমার ভালো লাগছে না। এসবের পিছনে অধিকাংশ দোষ তোমার, এটা তুমি অস্বীকার করতে পারবে? আর অস্বীকার করেও বা লাভ কি? শাহনাজ বেগম কাঁদতে কাঁদতে বলল, তুই আমার দোষ দিচ্ছিস? ডান হাতের তালু দিয়ে চোখের জল মুছছে শাহনাজ বেগম। মুকুল আকন আরো ক্ষিপ্ত হয়ে গেল। ক্রোধে ফেটে পড়ে বলল, এত পড়ালেখা করিয়ে লাভ কি হয়েছে? এই ভদ্রতা শিখেছো তুমি? আমার আর তোমার মায়ের মুখের উপর কথা বলছো? রুদ্র কিছুক্ষণ কি যেন ভেবে বলল, আচ্ছা দুঃখিত আমি।
তোমাদের যদি মনে হয় তোমরা সঠিক কিংবা তোমরা সঠিক কাজ করেছো তাহলে তোমরাই সঠিক। রুদ্র আর কথা বাড়ালো না। বাবা মা নামক মানুষগুলোকে মাঝে মাঝে তীব্র অসহ্য লাগে। রুদ্ররও এখন অসহ্য লাগছে। তারা সবসময় ভাবে তারাই সঠিক। নিম্মির ফুফাতো ভাই তানবীরকে হুমকি দেয়। ওরা কতটা থার্ড ক্লাস ভাবতে পারিস? রুদ্র চমকে গিয়ে তাকায় শাহনাজ বেগমের দিকে। কপালে ভাঁজ পড়ে। অস্থির গলায় জিজ্ঞেস করলো, কই ভাইয়া তো আমায় কিছু বললো না, কোন ফুফাতো ভাই? পরক্ষণে রুদ্র সন্দিগ্ধ গলায় বলল, সূর্য। শাহনাজ বেগম হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ালো। রুদ্রের মেজাজ চড়ে গেল। সূর্য ভাবে কি নিজেকে? রুদ্রের বড় খালা ঢাকায় থাকে। মকুল আকন আর শাহনাজ বেগম সে বাসায় উঠল। তারা চলে যাওয়ার পরপরই রুদ্রের ফোনে কল আসলো। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো আবেগী রানী লেখা। ফোন ধরতেই উতলা হয়ে ওপাশ থেকে বলল, আপনার দেখতে ইচ্ছে করছে, তাড়াতাড়ি আসবেন, 5 মিনিট আসবেন, 5 মিনিট আসবেন। কোথায় আসবো? এত তাড়াহুড়ো করছো কেন? কি ব্যাপার বলো তো? আপনাকে দেখার তৃষ্ণা পেয়েছে, তাড়াহুড়ো করব না। রুদ্র হাসল। অরুণীর পাগলামিতে বিমোহিত হয়ে মাঝে মাঝে নিঃশব্দে হাসে। এমন আহ্বান উপেক্ষা করার মন্ত্র কি? 5 মিনিটে যেতে পারল না, 40 মিনিট লেগেছে যেতে। রাস্তায় জ্যাম থাকার কারণে সময়টা একটু বেশিই লেগেছে। অদ্ভুত, রমণীর হঠাৎ আমায় এত দেখতে ইচ্ছে হলো কেন? কলেজের গণ্ডি পেরিয়ে ভার্সিটিতে ভর্তি হয়ে গেলে পাগলামিগুলো আর গেল না। আপনি কি চান আমার পাগলামিগুলো চলে যাক? না, কখনোই না। কিছুক্ষণ পর রুদ্র জিজ্ঞেস করলো, আব্বা আম্মা ঢাকা এসেছে, সূর্য নাকি তানবীর ভাইকে হুমকি দিয়েছে। তোমার ভাই একটু বেশি করছে না অরুণী? ডিভোর্স তো দুইজনের মতোই হয়েছে। অরুণী কোনো উত্তর দিল না। রুদ্র ফের বলল, যাক, বাদ দিয়ে ওসব কথা। তোমার ভাইকে আমি গালি দেইনি, মন খারাপ করার কিছু নেই। দুপুরের দিকে শাহনাজ বেগম ফোন দিল রুদ্রকে ওর খালার বাসায় যাওয়ার জন্য। লাঞ্চ করতে বলল সেখানে। দুপুরে সেখানে খাওয়া দাওয়া করলো রুদ্র। শাহনাজ বেগম উদ্বিগ্ন হয়ে বলল, আমাদের সাথে বাসায় যাবি তুই? কতদিন বাসায় যাস না? মুকুল আকন অভিমান নিয়ে বলল, যেতে হবে না ওর বাসায়। বাবা মায়ের এই তীব্র অভিমান দেখে রুদ্রের রাগ উবে গেল। বলল, আচ্ছা যাব, আমার এক্সাম শেষ হলেই যাব। শাহনাজ বেগম সপ্তাহ খানেক থাকলো তার বোনের বাসায়। রাজশাহী যাওয়ার কয়েকদিন পরই মুকুল আকন অসুস্থ হয়ে পড়ল। বেশ কয়েক বছর ধরেই হার্টের সমস্যায় ভুগছেন তিনি। মুকুল আকনের ভাবনার কথা ছেড়ে অগত্যা বাস ধরল রুদ্র। বাসে বসে অরুণীকে ফোন করেই জানালো। মিনিট 2 ফোনে কথা বলে রুদ্র ফোন কেটে দিল। অরুণী বুঝতে পারল রুদ্রের মন খারাপ। পুনরায় ফোন দিতে গিয়েও দিল না অরুণী। অরুণী বিষণ্ণ মনে বসে রইল। চোখে পানি চিকচিক করছে। মুকুল এখন সুস্থ না হওয়া পর্যন্ত রুদ্র হয়তো ঢাকায় ফিরবে না। রুদ্রের সাথে কতদিন কথা হবে না, দেখা হবে না। এসব ভাবতে ভাবতে অরুণীর গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। অরুণী চোখ মুছে নিজেকে প্রবোধ দেয় সবকিছু নিয়ে এভাবে হ্যাবলার মতো কান্না করা উচিত নয়। কিন্তু অরুণীর অপ্রবোধনীয় মন এসব শোনে না। রাজশাহী যাওয়ার পর রুদ্রের ব্যবস্থা বাড়ল। মুকুল আকনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। সারাক্ষণ ব্যস্ততার ওপরে থাকতে হয় রুদ্রকে। মাঝে মাঝে সুযোগ হলে ফোন দেয় অরুণীর কাছে। বেশি সময় কথা হয় না, বড়জোর মিনিট 5। 2 দিন পর অরুণীর জন্মদিন। রুদ্র রাজশাহী থেকে এখনো ফেরেনি। রুদ্র কখনো জানতে চায়নি অরুণীর জন্ম তারিখ। রুদ্রকে কি এখন ফোন করে বলা উচিত, 2 দিন পর আমার জন্মদিন, আপনি উইশ করেন? কি লজ্জাজনক কথা, নিজের জন্মদিনের কথা নিজে বলবে। অভিমানে অরুণীর মন পূর্ণ হয়ে গেল। রুদ্র রাজশাহী যাওয়ার পর থেকে অরুণীর মনের দুরবস্থা। পরন্ত বিকালের অবসরে এসব কারণে অরুণীর চোখ থেকে কয়েক ফোঁটা জল বিসর্জিত হয় প্রায়। বুকের ভিতরটা ভারী হয়ে যায়। সারাক্ষণ একটা কষ্ট অরুণীর মন ছুঁড়ে বিচরণ করে। মাঝে মাঝে বালিশে মুখ গুজে কাঁদে অরুণী। মুকুল আকন মোটামুটি সুস্থ হয়ে ওঠে। রুদ্র অরুণীকে না জানিয়ে ঢাকায় চলে আসে। কিরণকে আগে থেকেই বলে দিয়েছে। আমি যে ঢাকায় আসছি এটা যেন অরুণী কিছুতেই না জানে। ঢাকায় পৌঁছেই রুদ্র প্রথম কিরণের সাথে দেখা করলো। এত তাড়াহুড়ো করে ঢাকায় ফেরার কারণ জিজ্ঞেস করলো কিরণ। রুদ্র উত্তর দিল, আব্বা এখন মোটামুটি সুস্থ,
আর অরুণীর জন্মদিন কাল, গিয়ে দেখো এই কয়দিনে কান্নাকাটি করে কি অবস্থা করেছে। ওকে একটা সারপ্রাইজ দিতে তাড়াতাড়ি ফিরলাম, তোর সাহায্য লাগবে। কি সাহায্য করতে পারি তোদের? তুই অরুণীকে দেখা করার কথা বলে আনবি। কিরণ উৎসুক হয়ে পড়ল। অরুণীকে বলবো যে তুই আবার লাবণের সাথে রিলেশন কন্টিনিউ করেছিস? হ্যাঁ, এসব ব্যাপারে আরও তথ্য পেতে আমার সাথে যোগাযোগ করো। দূর শালা, অরুণী হার্ট ফেল করবে। এসব কুবুদ্ধি তোর মাথায় আসে কোত্থেকে? কুবুদ্ধি না, এটা বলে ও দেখা করতে আসতে বলবো। হ্যাঁ, ও যদি এসে এসব দেখে তাহলে বেশি সারপ্রাইজড হবে। রুদ্র হাসতে হাসতে বলল, তুই বুঝতে পারছিস না, ও অনেক বেশি আবেগী। এসব শোনার সাথে সাথে যদি কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলে, এমনিতে অনেক দিন ধরে ওকে সময় দিতে পারছি না। কিরণ রুদ্রের কথা মতো কাজ করলো। অরুণীকে বিকালের দিকে দেখা করতে আসতে বলল। হঠাৎ কেন কিরণ দেখা করতে বলল, এই চিন্তাটা অরুণীকে চেকে ধরেছে। অন্যদিকে রুদ্রের ওপর পাহাড় সম অভিমান। রুদ্র কিরণকে বলল। কিরণ, একটা অদ্ভুত কথা শুনবি। কিরণ আগ্রহী গলায় বলল, কি? আমি অরুণীকে কখনো বলিনি যে আমি ওকে ভালোবাসি। ভালোবাসা বলা ছাড়াই আমাদের প্রেমটা হয়ে গেছে। অরুণী কিরণের কথা মতো বিকালের দিকে আসলো। মুখটা ফ্যাকাশে, চেহারায় উসখুস ভাব, মন ভরা বেহাল দশা। অরুণী অদ্ভুত দৃষ্টিতে প্রকুচকে তাকিয়ে রইল। কোথায় কিরণ? চারিদিকে বেলুন দিয়ে সাজানো ছোট একটা টেবিলের ওপর কেক রাখা। কি হচ্ছে এসব? অরুণী প্রথমে আতঙ্কিত হয়ে গেলেও খানিকক্ষণ পর প্রচন্ড উৎসুকভাবে চারিদিকে তাকাচ্ছে। রুদ্র দাঁড়িয়ে আছে আড়ালে। অরুণী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। বেলুনের উপর প্রিন্ট করে বড় বড় অক্ষরে লেখা শুভ জন্মদিন আবেগী রানী। অরুণীর চোখ আপনা আপনি বড় হয়ে গেল। কি হচ্ছে এসব? এই বাক্যটা অরুণীর মনের দিক বিদিক ছোটাছুটি করছে। হঠাৎ অরুণীর কানে ভেসে আসলো শুভ জন্মদিন। অরুণী চকিত দৃষ্টিতে তাকালো। রুদ্র দাঁড়িয়ে আছে, মুখে এক ঝলক স্বপ্ন। অরুণীর বিশ্বাস হচ্ছে না এসব। শ্বাস বন্ধ হওয়ার উপক্রম। রুদ্র কয়েক পা এগিয়ে পেছন থেকে অরুণীকে জড়িয়ে ধরল। অরুণীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসি তোমায়। অরুণীর চোখ দুটো আবেশে খুঁজে গেল। অরুণীর চোখ দুটো আবেশে বুঝে গেল। কয়েক হাজার বছর আরাধনা করেছে যেন এটা শোনার জন্য। অরুণীর শরীর টলমল করছে। অতি আশ্চর্য আর বিস্ময়ে মূর্ছা যাওয়ার উপক্রম। হাত পা ঈষৎ কাঁপছে। অবশেষে অরুণীর সমস্ত আবেগ নয়নারী রূপে আত্মপ্রকাশ করছে। কান্নার বেগ ক্রমশ বাড়ছে। এত কাদার কি হলো বলো তো? এত অবাক কেউ হয়? কান্না থামাও। অরুণী ঘুরে দাঁড়িয়ে রুদ্রকে জড়িয়ে ধরল। খুব শক্ত হাতে জড়িয়ে ধরল। অরুণীর কান্না থামতে মিনিট 20 লাগলো। রুদ্র কান্না থামানোর চেষ্টা করলো না। কাঁদুক, কখনো কখনো প্রিয়জনকে কাঁদতে দেখলেও প্রশান্তি লাগে। রুদ্র জিজ্ঞেস করলো, খুশি হয়েছো? অতি আবেগে অরুণীর গলা ধরে আসছে। গলার স্বর চিকন যাচ্ছে। বলল, কেউ যদি পুরো পৃথিবীটা আমার হাতের মুঠোয় এনে দিত, তাহলেও আমি এত খুশি হতাম না। অরুণীর বাসায় যেতে যেতে সন্ধ্যা হলো। ভালো লাগার রেশ কাটছে না। এই রেশ কাটতে মাসখানেক লাগবে বোধহয়। অপূর্ব পুলকে অরুণীর পুরো শরীর রোমাঞ্চিত হচ্ছে। এই খুশি ব্যাখ্যা করতে গেলে সেটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম উপন্যাস হয়ে যাবে। রুদ্রের দেওয়া উপহারগুলো দ্রুত ড্রয়ারে রেখে দিল অরুণী। ছোট একটা চিরকুটও দিয়েছে রুদ্র। অরুণী সেটা টেবিলের ওপর রেখে ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুম থেকে বেরোতেই অরুণী দেখে সূর্য রুদ্রের দেওয়া চিরকুটটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। অরুণী, মুখ জুড়ে তোমার গাঢ় মায়ার আস্তরণ, চঞ্চল চোখ দুটোতে এক সরোবর মুগ্ধতা। তুমি হাসলে মনে হয় সূর্যের তির্যক আলো জলধির বুকে পড়ে ঝলমল করছে। কখনো বলা হয়নি তোমার কাজল রঙা চোখ দুটো সুন্দর। আমি অনেক কিছুই বলি না। ভালোবাসা তো অনুভব করার বিষয়, এত বলা বলি কিসের? চিঠিটা পড়া শেষে অরুণীর দিকে তাকালো সূর্য। অরুণীর হাত পা জমে হিম শীতল হয়ে গেছে ততক্ষণে। শরীর কেমন যেন অবশ হয়ে গেছে।
সমস্ত চিন্তার শক্তি লোপ পেয়ে গেছে। কি লেখা আছে চিঠিতে? রুদ্রের নাম লেখা আছে। সূর্যের চোখ দুটো ধিক ধিক করছে। মুহূর্তেই অগ্নিবর্ণ ধারণ করলো। অরুণীর দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ। সূর্যের দিকে তাকানোর সাহস নেই। মনের মাঝে যে ভয়ঙ্কর শঙ্কা কাজ করত সেটা আজ সত্যি হয়ে গেল। সূর্য অস্থির গলায় প্রশ্ন করলো, কিসের চিঠি এটা? রুদ্রের সাথে তোর কিসের সম্পর্ক? কথাগুলো অরুণীর কানে বিদ্ধেই অরুণীর রক্তশূন্য দৃষ্টিতে তাকালো। কি হবে এখন? অরুণীর হাত পা কাঁপছে। ভয়ে কান দিয়ে গরম ধোঁয়া বেরুচ্ছে যেন। প্রাণ প্রায় ওষ্ঠাগত। সূর্য কয়েক পা এগিয়ে অরুণীর কাছে গেল। গলা ফাটিয়ে চিৎকার দিয়ে বলল, রুদ্রের সাথে প্রেম তোর? কথা বলিস না কেন তুই? অরুণী কথা বলতে পারছে না। গলা ধরে আসছে। হাত পা অনবরত কাঁপছে। চেঁচামেচি শুনে সেলিনা আহমেদ দ্রুত পায়ে অরুণীর রুমের দিকে আসলো। দরজার কাছে দাঁড়িয়ে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলো, কি হলো তোদের? সূর্য দরজার দিকে ফিরে সেলিনা আহমেদের উদ্দেশ্যে বলল। আব্বা বাসায়। সেলিনা আহমেদ বিষয়টা বোঝার জন্য রুমের ভিতরে ঢুকলো। অরুণীর মুখের দিকে বিস্ময় ভাব নিয়ে তাকালো। সূর্যের চোখ মুখ রাগে লাল হয়ে আছে। সেলিনা আহমেদ অরুণীর কাঁধে মৃদু ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে তোদের? সেলিনা আহমেদের কথা শেষ হতে না হতেই সূর্য সজোরে একটা চর বসিয়ে দিল অরুণীর গালে। সেলিনা আহমেদ হতবুদ্ধি হয়ে তাকালো। তিনি ধমক দিয়ে বলল, রুদ্র, তোর সমস্যা কি? সমস্যা কি আপনার মেয়েকে জিজ্ঞেস করেন। আব্বা কোথায়? বাসায়। তোর আব্বা ছাদে গাছে পানি দিচ্ছে। সূর্য রুম ছেড়ে বেরিয়ে তৎক্ষণাৎ ছাদের উদ্দেশ্যে পা ফেলে। অরুণী যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে ঠায়। সামনের দিকে পা ফেলতে পারছে না। ভয় আর আতঙ্কে হাত পা অবশ হয়ে রয়েছে। নিঃশ্বাস বারবার বন্ধ হয়ে আসছে। সূর্য চলে যাওয়ার পর সেলিনা আহমেদ অরুণীকে প্রশ্ন করে, কি হয়েছে? কথা বলছিস না কেন? রুদ্র কি তোকে কোনো কারণ ছাড়া মেরেছে? উল্টাপাল্টা কিছু করেছিস? রুদ্র এত রেগে আছে কেন? সেলিনা আহমেদ ক্রমাগত প্রশ্ন করে যাচ্ছে। অরুণীর কাছ থেকে কোনো উত্তর আসছে না। অরুণীকে এভাবে নিরন্তর দেখে সেলিনা আহমেদেরও মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। শাহিদ আহমেদ অরুণীর রুমে আসে। সেলিনা আহমেদের দিকে তাকিয়ে উগ্র রোষ নিয়ে বলল, মেয়ে কোথায় যায়, কোথায় কি করে, এই সামান্য বিষয় তুমি খেয়াল রাখতে পারো না? সেলিনা আহমেদ অজ্ঞাত শঙ্কা নিয়ে জিজ্ঞেস করলো। কি করেছে অরণি? শাহিদ আহমেদ অরুণীর দিকে সেন দৃষ্টিতে তাকিয়ে রইল খানিকক্ষণ। তারপর বলল, অরুণী, তোমার মোবাইলটা দাও আমার কাছে। হ্যাঁ, এটা আবেগের বয়স। সম্পর্ক জড়ানো খুব বেশি অপরাধের কিছু না, কিন্তু বুঝে শুনেই কাজ করে ভালো। যা হওয়া হয়েছে, ভুলে যাও সব। শ্রাবণের গলায় কথাগুলো বলল শাহিদ আহমেদ। অরুণীর বুকের ভিতর ধকধক করতে লাগলো। কি ভুলে যাবে? সেলিনা আহমেদ এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারল। অরুণীর বিছানার বালিশের কাছ থেকে ফোনটা হাতে নিল। অরুণী চোখ তুলে তাকালো একবার সেদিকে। মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে আঘাত করছে। একটু সময়ের ব্যবধানে সবকিছু এলোমেলো হয়ে গেল। অরুণী নিস্তেজ শরীর নিয়ে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে রইল। শরীরটা ক্রমশ নিস্তেজ হয়ে আসছে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। কিছু ভাবতে পারছে না। রুদ্রের সাথে যোগাযোগ কিভাবে করবে? সম্পর্কটা এগিয়ে নিবে কিভাবে? অরুণী কাঁদতে পারছে না। এতক্ষণে এক ফোঁটা জলও পড়েনি চোখ থেকে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। রুমে কারো উপস্থিতি টের পাচ্ছে অরুণী, কিন্তু চোখ মেলে তাকালো না। বাসায় মানুষের এই রূপ একদম নতুন অরুণীর কাছে। মানুষটা আস্তে আস্তে এসে অরুণীর পাশে বসলো। ভুল তো সবাই করে, কেউই ভুল গুটিয়ে উঠতে না। ভুল শুধরে নেওয়াই বুদ্ধিমানের কাজ। অরুণীর কর্ণরন্ধ্রে সেলিনা আহমেদের কথাগুলো বিদ্ধ হয়। কিসের ভুল করেছে অরুণী? অরুণীর চিৎকার দিতে ইচ্ছে করছে, চিৎকার দিল না। চোখ বন্ধ রেখেই শান্ত গলায় বলল, তোমাদের কি মনে হয় না তোমরা বেশি বাড়াবাড়ি করছো? অতিরিক্ত কিছু ভালো না আম্মা। অতিরিক্ত? কিসের অতিরিক্ত? কিসের বাড়াবাড়ি? তুই কোন মুখে এসব বলছিস? তোর লজ্জা করে না? অরুণী উত্তর দিল না। সেলিনা আহমেদ পুনরায় বলল, ভালোভাবে কথা বলছি বলে গায়ে লাগছে না? তোর বিবেক বিবেচনার লোপ পেয়েছে। আর কোনো ছেলে ছিল না পৃথিবীতে?
সেলিনা আহমেদ একা একা কথা বলে যাচ্ছে। অরুণীর কাছ থেকে কোনো উত্তর আসছে না। অরুণীর বুকের ভিতর কষ্টের মহা তরঙ্গ বয়ে যাচ্ছে। অসহ্য লাগছে সব কিছু। রাত 1:30 বেজে গেছে। অরুণী নির্জীব মনে তাকিয়ে আছে। রুদ্রের সাথে কথা বলার তৃষ্ণায় ক্রমশ তৃষ্ণার্ত হয়ে উঠছে। রুদ্রের সাথে কথা বলা প্রয়োজন খুব, কিন্তু কোনো উপায় নেই। কি লেখা ছিল চিঠিতে? কি হবে এখন? সম্পর্কটা এখানেই শেষ হয়ে যাবে? রুদ্র তো এসবের কিছুই জানে না। রুদ্র কি ফোন দিয়েছে? ফোনটা কার কাছে? সূর্যের কাছে নাকি সেলিনা আহমেদের? অরুণীর বন্ধ চোখের কোটর বেয়ে এবার পানি গড়িয়ে পড়তে লাগলো। তীব্র ছটফটানি নিয়ে একটা দীর্ঘ নির্ঘুম রাত পার করলো অরুণী। কষ্টের সময়গুলো এত দীর্ঘ কেন হয়? সারা রাত না ঘুমানোর ফলে চোখ দুটো ফুলে লাল হয়ে আছে অরুণীর। মাথা প্রচন্ড রকমের ব্যথা, গায়ে জ্বর এসে গেছে। শরীরটা নিস্তেজ হয়ে বিছানার সাথে মিশে আছে যেন। সকালের আলো ফোটার সাথে সাথে সূর্য অরুণীর রুমে আসে। অরুণী একবার সেদিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে রাখে। সূর্য এসেই বলল, আমি তোকে ভার্সিটিতে পৌঁছে দিব, ফোন চালানোর দরকার নেই আর। সূর্যের কথায় অরুণীর তেমন ভাবান্তর পরিলক্ষিত হলো না। অরুণীর মুখের অভিব্যক্তি আগের ন্যায়ই রইল। সূর্য আবার বলল, অরণি, আমি তোকে কিছু বলছি। আমি যদি পরবর্তী সময় এসব নিয়ে আর কিছু শুনি বা দেখি, তাহলে কি হবে সেটা তুই বুঝতেই পারছিস। তুই কখন কি করছিস না করছিস সব খবর আমার কাছে আসবে। সূর্য চলে গেল। অরুণী গুমট ভাবটা এখনো বিদ্যমান। কোনো উত্তর দিল না সূর্যের কথায়। কিছুক্ষণ পর সেলিনা আহমেদ আর শাহেদ আহমেদ দুজনেই আসলো। সবারই একই কথা, অরুণীর অসহ্য লাগছে সব। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। বাসার প্রতিটা মানুষকে বিরক্ত লাগছে। বুকের ভিতর কষ্টের তোলপাড় বয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। দুর্বল শরীর নিয়েও ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো অরুণী। সূর্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে। ভার্সিটিতে গেলে অন্তত কারো ফোন দিয়ে কথা বলা যাবে রুদ্রের সাথে। বিধ্বস্ত অবস্থা অরুণীর, মনে হচ্ছে মুমূর্ষু রোগী। রুদ্রকে বিষয়টা জানানো প্রয়োজন, অতি প্রয়োজন। সূর্য অরুণীকে ভার্সিটি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। ভার্সিটিতে পৌঁছে অরুণী তাইতির ফোন দিয়ে রুদ্রকে কল দিল। রুদ্র বেশ ভালো করেই বুঝতে পেরেছে অরুণীর কোনো সমস্যা হয়েছে, নয়তো এমন কখনো হয়নি। অরুণীর ফোন পেয়ে রুদ্র ব্যগ্র হয়ে বলল, কি হয়েছে তোমার? কাল থেকে ফোন বন্ধ। আর মেয়ে, তুমি বোঝো না আমার চিন্তা হয়। সমস্যা কি তোমার? অরুণীর উত্তর দিচ্ছে না। কান্নার বেগে ভিতর থেকে কথা বের হচ্ছে না। শেষ পর্যন্ত আর কান্না আটকে রাখতে পারল না। অবাধ্য কান্নাগুলো বেরিয়ে আসলো। রুদ্র হতভম্ব হয়ে বলল, অরুণী, কি হয়েছে? কাঁদছো কেন? অরুণীর কান্না শুনে রুদ্র সন্দিহান হয়ে পড়ল। অরুণীর বাসায় কি জেনে গেল? শেষ পর্যন্ত অরুণী বলল, বাসায় সব জেনে গেছে। চিঠিতে কি লেখা ছিল? আমার ফোনও নিয়ে গেছে। রুদ্র হত বিহবল হয়ে কিছুক্ষণ চুপ থাকলো। মিনিট 3 পরে বলল, চিঠি পেলো কিভাবে? একটু সাবধানে রাখতে পারোনি? কোথায় তুমি এখন? রুদ্রের কপালে চিন্তার ভাঁজ পড়ল, চোখে মুখে অস্থিরতা। অরুণী বলল, আমি ভার্সিটিতে। আমি আসছি। না, ভুলেও আসবেন না। সূর্য দাদা জেনে যাবে। সেদিনের মতো আর দেখা করা হলো না। রুদ্র এখন ঝামেলাটা বাড়াতে চাচ্ছে না। প্রথমত কারণ হলো রুদ্রের লেখাপড়া এখনো কমপ্লিট হয়নি। এসব ঝামেলার রেস ধরে যদি অরুণীর ফ্যামিলি অরুণীকে বিয়ে দিতে চায়, এমনই একটা চিন্তা রুদ্রের মাথায় জেঁকে বসেছে। রুদ্রের অনার্স ফাইনাল বর্ষের পরীক্ষারও খুব বেশি দিন বাকি নেই। রুদ্র অরুণীকে বলল, তুমি তোমার বাসায় বলো যে আমাদের মাঝে এখন কোনো সম্পর্ক নেই। আমাদের এখন যোগাযোগ করা, কথা বলা সব রিস্কি। সবকিছু ভেবে আমাদের উচিত কয়েক মাস যোগাযোগ বন্ধ করে রাখা। অরুণী মানতে নারাজ। রুদ্র নিজেকে সামলে নিতে পারবে অতি সহজে। ভেতরে ভেতরে কষ্টে দগ্ধ হলেও মুখে হাসি ঝুলিয়ে রাখতে পারবে। কিন্তু রুদ্র জানে অরুণীকে দিয়ে এটা কখনো সম্ভব না। অরুণীর ফোন এখনো সূর্যের কাছে। স্বামীবার ফোন দিয়ে অতি গোপনে রুদ্রের সাথে কথা বলে। তীব্র আতঙ্কের ভিতর কথা বলতে হয় অরুণীর। না ঘুমোতে ঘুমোতে চোখের নিচটা দশা দেখে রুদ্রের বুকের মাঝে চিনচিনে ব্যথা হয়। দিনগুলো এভাবে
এভাবেই কাটছে। হঠাৎ অরুণী অসুস্থ হয়ে পড়ল। স্বামীমাও তার দেশের বাড়ি গিয়েছে বেড়াতে। রুদ্রের সাথে কথা বলার সুযোগ নেই। বাসার সবাই সেম দৃষ্টিতে অরুণীর খেয়াল রাখছে। দিনে দিনে এসবে তিক্ত হয়ে উঠছে অরুণী। জীবনটা বিষাদময় লাগছে। রুদ্রকে দেখে না বেশ কয়েকদিন। লাস্ট যেদিন দেখেছে সেদিন সাথে শাহিদ আহমেদ ছিল। দূর থেকে দেখেছিল। রুদ্রও দূর থেকে তাকিয়েছিল অরুণীর দিকে। বিষাদময় চাহনি ছিল রুদ্রের। অরুণীর কান্না পাচ্ছিল। বারবার সন্তর্পণে চোখের পানি মুছেছিল। অরুণীর কান্না রুদ্রের দৃষ্টি এড়ায়নি। রুদ্রের বুকের মাঝে তীক্ষ্ণ এক যন্ত্রণা হয়েছে। অরুণী শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় যা হওয়ার হবে। রুদ্রের মেসে যাবে। রুদ্রকে না জানিয়ে হুট করেই রুদ্রের মেসে গিয়ে হাজির হয়। রুদ্রের বিছানায় শুয়ে শুয়ে সিগারেট ফুঁকছিল। আচমকা অরুণীকে দেখে ভূত দেখার মতো চমকে যায়। তড়াক করে উঠে বসে। রুদ্রের মেসের অন্য দুইজন তখন ছিল না। রুদ্র হতবিহ্বল হয়ে বলে, অরুণী, তুমি এখানে? অরুণী কোনো উত্তর না দিয়ে আচমকা রুদ্রকে জড়িয়ে ধরে। চোখ দুটো বর্ষণ মুখর হয়ে গেছে ইতিমধ্যে। রুদ্র আর প্রশ্ন না করে অরুণীকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল। আশ্চর্য, রুদ্রের চোখ দুটো ভিজে উঠছে। রুদ্র নিজেকে সামলায়। অরুণীর কপালে চুমু খায়। আশ্বস্ত গলায় রুদ্র বলে, আবেগী রানী, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। বলছি তো আমি, সব ঠিক হয়ে যাবে। অরুণীর কান্না আরো বাড়ে। অরুণী জানে এই সমস্যা ঠিক হওয়া সহজ বিষয় না। কাঁদতে কাঁদতে অরুণী বলে, আমি এভাবে আর পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। রুদ্র বিষণ্ণ গলায় বলে, সব ঠিক হয়ে যাবে অরুণী। সব সম্পর্কে এমন কিছু বাধা বিপত্তি আসে, ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবে। তুমি এত পাগলামি করলে সমস্যা আরো বাড়বে তো। রুদ্রের কথার উত্তরে অরুণী কেবল মাথা নাড়ালো। অরুণী মুখটা পাণ্ডুর ফ্যাকাশে হয়ে গেছে। চেহারায় তীব্র ক্লান্তি। রুদ্র কিছুক্ষণ তাকিয়ে রইল অরুণীর দিকে। রুদ্র আদুরে গলায় অরুণীকে জিজ্ঞেস করে, খেয়েছো? চেহারার এই হাল কেন? রুদ্র খাট থেকে উঠে প্লেটে ভাত নিল। অরুণীকে খাইয়ে দিতে দিতে শাসিয়ে বলল, এত পাগলামি করার কি আছে বলো তো? ঠিক মতো খাওয়া দাওয়া করবে এখন থেকে। বেশ কিছুক্ষণ থেকে বেরিয়ে পড়ে অরুণী বাসার উদ্দেশ্যে। রুদ্র কয়েকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বুকের ভিতর চাপা একটা কষ্ট বিচরণ করছে। রুদ্রের ওখান থেকে বাসায় ফেরার সাথে সাথে সেলিনা আহমেদ অরুণীকে ডেকে তার রুমে নিল। অরুণীর বুকের ভিতর ধক ধক করছে। জেনে গেল বাসায়। সেলিনা আহমেদ দরজা বন্ধ করে অরুণীর গালে ক্রমাগত চর মারতে লাগলো। চেঁচিয়ে উঠে পড়ল, এত বেহায়া হয়েছিস? রুদ্র বাসে গিয়েছিলি? অরুণী চোখ তুলে তাকালো সেলিনা আহমেদের দিকে। হাত পা কাঁপছে অরুণীর। কিছু ভাবতে পারছে না সেলিনা আহমেদ। রাগে কাঁপতে কাঁপতে বলল, সূর্য এসে তোকে মেরে ফেলবে। খুব বেশি বেড়েছিস, এত নির্লজ্জ হয়েছিস। সেলিনা আহমেদ চলে যাওয়ার পর অরুণীর রুমে বসে ভয়ে কাঁপছিল। সূর্য হুড়মুড়িয়ে রুমে ঢুকলো। সূর্যের চরে আঘাতে অরুণীর গালে কালশিরে পড়ে গেল। ঠোঁটের কাঁচটা ফেটে রক্ত পড়তে লাগলো। অরুণী কাঁদছে না, স্তম্ভিত হয়ে বসে আছে। অরুণীর রাতগুলো কাটতে লাগলো তীব্র কষ্ট নিয়ে। রাতে ঘুম হয় না, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। কয়েকদিন ধরে অরুণীকে রুম থেকে বের হতে দিচ্ছে না। রুদ্রের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারছে না। অরুণীর পাগলামি দিন দিন বেড়েই চলেছে। শাহেদ আহমেদ সিদ্ধান্ত নেয় অরুণীকে বিয়ে দিয়ে দিবে। সূর্যও সায় দেয়। মান সম্মান অক্ষুণ্ণ থাকতে বিয়ে দিয়ে দেওয়া উচিত সেলিনা আহমেদের মতে। এর ভিতর রুদ্ররও ফাইনাল এক্সাম শেষ হয়ে যায়। মাস্টার্সের জন্য সুযোগ পায় কানাডার ইউনিভার্সিটি অব সাসকাচুয়ানে। রুদ্র শত চেষ্টা করেও অরুণীর সাথে দেখা করতে পারছে না। শুধু শুনেছে অরুণীর বিয়ের কথা চলছে। রুদ্রের পাগল প্রায় অবস্থা। অন্যদিকে মুকুল আকন আবার অসুস্থ হয়ে পড়েছে। মুকুল আকনকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। রুদ্র বিমর্ষ মুখে বসে আছে, কিরণ পাশে। রুদ্র ব্যাকুল হয়ে বলল, অরুণীর সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। কি করব বলো? আব্বা অসুস্থ, কানাডার স্কলারশিপ। ওইদিকে অরুণীর পরিবার কি মূর্খের মতো একটা সিদ্ধান্ত নিয়েছে।
অরুণীকে বিয়ে দিতে যাচ্ছে। রুদ্রর দিশেহারা অবস্থা। বিপদ যখন আসে চারিদিক থেকেই আসে, রুদ্রের সাথেও হয়েছে তাই। কিরণের মুখে দুশ্চিন্তার ছাপ। পরিস্থিতি এতটা খারাপ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো রাস্তা খোলা নেই। কিরণ বলল, অরুণীকে নিয়ে পালিয়ে যাবি? পালিয়ে গিয়ে কি করব? আমার ফ্যামিলি থেকে তো অরুণীকে মানবে না। মানা না মানার ব্যাপার তো পরে। আব্বা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তানভীর ভাই তো এখন পরিবারের কারোর সাথে ঠিকভাবে যোগাযোগ করছে না। আমার কি চাকরি বাকরি আছে? লেখাপড়াই তো কমপ্লিট হয়নি আমার। অরুণী তো সবেমাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। দুইজনের লেখাপড়া, সংসার, কত খরচ। আমি না হয় কানাডার স্কলারশিপটা ক্যান্সেল করে ওকে নিয়ে পালিয়ে যাব। ওর ফ্যামিলিকে এত সহজে ছেড়ে দিবে? পালিয়ে বেড়াতে হবে অরুণীকে নিয়ে। পালিয়ে টিউশনি কিংবা চাকরি করা সম্ভব? আব্বার অবস্থাও তো ভালো না। আমি অরুণীকে নিয়ে পালিয়ে গেলে আব্বা আম্মার কি হবে? বাস্তবতা অনেক কঠিন দোস্ত। এখন পালিয়ে যাওয়া মানে দুইজনের জীবন নষ্ট। কথাগুলো বলতে বলতে উদাস হয়ে গেল রুদ্র। চোখের কোণে পানি চিকচিক করছে, বেদনায় গলা ছলছল। কয়েকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কিরণও অস্থির ভঙ্গিতে বসে আছে। কিরণ জিজ্ঞেস করলো, তো কি করবি এখন? রুদ্র ক্ষীণ স্বরে বলল, জানি না, কিন্তু অরুণীকে ছাড়া বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। রুদ্র উঠে চলল। গন্তব্য হসপিটাল। পা কিছুটা ধীর গতিতে চলছে। অরুণী কেমন আছে? অরুণীর সাথে একটু কথা বলার জন্য রুদ্র ক্রমে ক্রমে তৃষ্ণার্ত হয়ে উঠছে। আর একটা ভয় রুদ্রের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। অরুণী যদি আত্মহত্যা করে ফেলে? অরুণী অপরিপক্ক মস্তিষ্কের মানুষ। আবেগের বশে আত্মহত্যার সিদ্ধান্ত যে কোনো সময় নিয়ে নিতে পারে। রুদ্রের বুকের ভিতর মোচড় দিয়ে উঠছে।